না, আপনাকে ওই যে ক্লাসে দেখি নাই, আমি আবার ওই যে রিমেম্বার করতেছিলাম, তো আমি বলছিলাম যে আরেক আপনি তো রেগুলার ক্লাস করেন। যারা রেগুলার ক্লাস করে তাদের তো আলাদাভাবে মনে থাকে, তো এরা ক্লাস না করলেও ভালো লাগে না আলটিমেটলি। আমি স্যার এরা ক্লাস করছি স্যার, 1 মিনিটের জন্য স্যার মিউটে রাখছি, ঠিক আছে? আমি একটু মাঝে নেটওয়ার্ক প্রবলেমের কারণে তারা ক্লাস করতে পারতেছে না স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। তো স্যার আপনার আপনার কথা তো জিগাই স্যার, আজান বেড়ে গেছে। আমি প্রায় 1000 করছি আপনাকে স্যার, আপনার কথা স্যার জিগাইছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ, সমস্যা না। আচ্ছা, আপনি ওই যে ক্লাস কিছু মিস করছেন, সমস্যা না, রেগুলার থাকেন আর ওই যে ভিডিওগুলো আছে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আর আপনাদের গ্রুপে কিন্তু ভালো কথাবার্তা হয়, আপনাদের সবাই কিন্তু হেল্প করে একজন আরেকজনকে, তো আপনি ওই কোন প্রবলেম ফেস করলে গ্রুপে টেক্সট দিবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি স্যার হোয়াটসঅ্যাপ যেগুলো গ্রুপে থাকে সবই তো স্যার, আমি রিসিভ করি, বাট তার রিপ্লাই পাই না স্যার আমি। না, সমস্যা না, আপনি ইয়ে করেন। আপনি রেগুলার স্টুডেন্টের তালিকায় আছেন। কিছুদিন আগে একটা তালিকা গেছিল, ওইটাতে আপনি ছিলেন, সমস্যা না। কাজ চালিয়ে যান, আর শিখতে পারলে কাজ পাবেন ইনশাল্লাহ মার্কেট প্লেসে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এখানে জাস্ট দুইটা ব্যাচের ক্লাস, একটা সুনামগঞ্জ, একটা মৌলভীবাজার। হ্যাঁ, কোনো সমস্যা না, আপনারা জাস্ট দুইটা ব্যাচে মিলে 8 জন আসছেন। আচ্ছা, তো কি অবস্থা আপনাদের? রাতে নিলে তো আমার জন্য ভালো হইতো। তো আজকের জন্য, হ্যাঁ, হ্যাঁ, রাতে ঠিক আছে, কিন্তু ওই যে অথরিটির সাথে কথা বলতে হবে। অথরিটি যদি কথা বলে যদি রাজি হয় তাহলে ঠিক আছে। আমার মনে হয় না রাজি হবেন ওনারা, কারণ হচ্ছে যে ওনারা তো ক্লাসে ডিরেক্টলি মনিটরিং করেন। হ্যাঁ, সাদিয়া আপু তো ক্লাসে জয়েন করেন, তো সেই ক্ষেত্রে তো রাতে ওনার অফিস ডিউটি না, তো এটাতে রাজি হবেন বলে আমার মনে হয় না। এটাই হচ্ছে বিগ ইস্যু। আদারওয়াইজ কিন্তু রাতে মানে ম্যাক্সিমাম যারা ইয়ে করে, ওই যে কোর্স করায় বা লাইভ ক্লাসগুলো করায়, এরা ম্যাক্সিমাম রাতে 11টায় বা 10টায় এরকমই ক্লাসগুলো হয়। হ্যাঁ, না, ওই জন্য তো আমি যে ওই যে এক্সট্রা ক্লাসগুলো নেই, ওইগুলো রাতে 11টায় দেখি নেই, এক্সট্রা যদি ক্লাস থাকে। বুঝতেছি না, আসলে ওই যে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, সুনামগঞ্জের নেটওয়ার্কের প্রবলেম একটু বেশি। আচ্ছা, আপনাদের কি অবস্থা বাকিদের? আপনাদের খুবই লিমিটেড ক্লাস হতে পারে, অলরেডি মনে হয় ব্যাচ দেওয়া শুরু হয়ে গেছে নতুন করে। তো হয়তো মাঝে মাঝে মনিটরিং ক্লাস হবে, ধরেন সপ্তাহে 1 দিন বা 2 দিন। আপনারা কিন্তু একদম যে ছেড়ে দিব এরকম না, আপনারা কি কি প্রবলেম সলভিং ক্লাস বা কোনো স্পেশাল আপডেট থাকলে ওইটার উপরে ক্লাস হতে পারে। তো নেক্সট কিছু ক্লাস হবে হয়তো আমাদের রিভিউ ক্লাস আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেস ক্লাস, এরকম। যেমন ফেসবুক মার্কেটিং একটা ক্লাসে হয়তো আমি আপনাদেরকে বলে দিব, অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে একটা জিনিস বলবো যে আপনি এই ক্যাম্পেইনটা সেট আপ করেন, ওটা লাইভ করতে হবে, এরকম। কিরকম? হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করে ট্রাফিক কমে, আপনি কি ওই যে পিন টিন ঠিক মতো করতেছেন? হ্যাঁ, আমি তো কন্টিনিউ করতেছি, আমি তো স্যার কন্টিনিউ করার ছিল।
তাহলে তো ইয়ে না, ওই যে তাহলে তো কমার কথা না। 167K থেকে 148 না? উম, আচ্ছা, আপনি আরো কিছুদিন কন্টিনিউ করেন, দেখেন কি ড্রপ হয় কিনা। হ্যাঁ, এর থেকে বেশি ড্রপ হলে বুঝতে হবে যে আপনার কোথাও কিছু প্রবলেম আছে, বা হঠাৎ করে এটা হওয়ার কথা না আসলে। আচ্ছা। উম, উম, জি জি, বলেন। ফাইবার অ্যাপের ভিতরে আবার অটো অ্যাড করা যায়? আমার কোনো, আমি অ্যাপের নামটা আমাকে একটু দেখে বলুন তো। না, আমি ওইটা ট্রাই করি নাই কখনো। হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ওইটা আসলে দেখি নাই। উম, এটাতে এবার ওয়ার্নিং টোয়ার্নিং দিবে কিনা ফাইবার থেকে? ওইটা ওইটা আবার সমস্যা, যদি আবার ওয়ার্নিং টোয়ার্নিং দেয় এইগুলা ইউজ করলে, কারণ এটাতে রোবোটিক রিলোড হবে। এটা সার্টেন সময় পরে পরে হবে না, এটা 5 মিনিট পরে পরে ধরেন। তো এটা তো অ্যাজ এ হিউম্যান হওয়ার কথা না। উম, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখবো এটা, আমি একটু ঘাটাঘাটি করে দেখবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা। উম, তো আমরা দুইটা ব্যাচের জন্যই সুনামগঞ্জ বলেন আর ইয়ে বলেন, দুইটা ব্যাচের জন্যই আলাদা করে আমরা ফাইল মেক করছিলাম। হ্যাঁ, এই দুইটাই। আর তো এখানে আমি আজকের ক্লাসে একটু ধরুন এইটা থেকেই কিছু অ্যাড করি। আপনাদের হয়তো অনেকেই এই ক্লাসটা বুঝছেন বা বুঝেন নাই। তো আমি যদি একটু আহ, আচ্ছা, এসইও সাইট অডিট, ওয়েবসাইট অডিট আছে, এখানে আমি আসি না এখনো। উম, আচ্ছা, তো এখানে এই ক্লাসটাই মনে করুন আপনার জন্য রিভাইস হবো সুনামগঞ্জ বেঁচে যারা আছেন। তো আমি স্কাই স্ক্রাপার টেকনিক সময় গতদিন বলছিলাম যে কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার হয়েছিলেন, যে স্কাই স্ক্রাপার টেকনিকটা হচ্ছে যে অলরেডি আরেকজনকে ব্যাকলিঙ্ক দিয়ে দিছে, তাদের কাছ থেকে আপনি আপনার লিঙ্কের জন্য ব্যাকলিঙ্ক নিয়ে আসবেন। তো কিছু ট্রিক্স দেখছিলাম যে তারা যাকে ব্যাকলিঙ্ক দিছে ওই ওয়েবসাইটের বা ওই আর্টিকেলের কিছু প্রবলেম আপনাকে বলে দিতে হবে।
প্রবলেম বলে দিতে না পারলেও আপনি বলবেন যে ওর চাইতে আমার আর্টিকেলটা বেটার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি ওইভাবে অ্যাপ্রোচ করবেন, সেহেতু আপনার ব্যাকলিংক পাওয়ার চান্সেস আছে। আচ্ছা, তারপরে যেটা ছিল ইনফোগ্রাফিক্স। তো ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স আউটরস লিঙ্ক বিল্ডিং যদি আমি বলি, তো এটা অনেকটাই জনপ্রিয়। হ্যাঁ, অনেক অনেক জনপ্রিয় ইনফোগ্রাফিক্স। কারণ এই ইনফোগ্রাফিক্স একটাই, আপনি যদি একটা ইনফোগ্রাফিক্স থাকে তাহলে আপনি অনেকগুলা ব্যাকলিঙ্ক ফ্রিতে পাবেন, নট পেইড, ফ্রি। এবং বড় বড় অথরিটি সাইটও হয়তো আপনাকে এই ব্যাকলিঙ্কটা ফ্রিতে দিতে পারে। এতে কিন্তু আলটিমেটলি আপনার ওয়েবসাইটের জন্য ভালো হচ্ছে। ইভেন আপনি ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে নিজে থেকেই অনেক ভালো ব্যাকলিঙ্ক পাবেন, বা ভালো রিসোর্স থেকে আপনি কিছু লিঙ্ক শেয়ার করতে পারবেন। আমি একটু বিষয়গুলো একটু শেয়ার করি। হ্যাঁ, ধরেন আপনি গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে যদি আপনি medium.com থেকে একটা লিঙ্ক নিয়ে আসতে পারেন, quora.com থেকে লিঙ্ক নিয়ে আসতে পারেন, তো এগুলো হচ্ছে ফ্রি সাইট। হ্যাঁ, এগুলো ফ্রি সাইট, যেহেতু আপনি নিজে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে নিয়ে আসতে পারতেছেন, এখানে কিন্তু ব্যাকলিঙ্কের কাজে আসতেছে। কিন্তু ইনফোগ্রাফিক্স এর জন্য এই ওয়েবসাইটগুলো কিন্তু লিমিটেড। হ্যাঁ, মিডিয়াম বলেন বা বলেন, বাট ইনফোগ্রাফিক্স এর জন্য ওয়েবসাইটগুলো অনেক হিউজ হিউজ পরিমাণে আছে। এবং এটা জাস্ট আপনি নিজে থেকে শেয়ার করতে পারেন, প্লাস ব্যাকলিঙ্কও পাবেন আদার ওয়েবসাইটগুলো থেকেও, সিমিলার ওয়েবসাইট থেকেও আপনি পেতে পারেন। তো আমি ইনফোগ্রাফিক্সের কিছু উদাহরণ আমি যদি দেখি, লাইক ক্রিপ্টো। হ্যাঁ, ক্রিপ্টো যদি আমি লিখি বিগিনার গাইড, ইনফোগ্রাফিক্স। যদিও ইনফোগ্রাফিক্স কেউ লিখে না, ইনফোগ্রাফিক্স আমি যাতে ইনফোগ্রাফিক্স গুলাই শুধু, আচ্ছা আচ্ছা, সরি সরি, ওকে। মাঝে মাঝে সাউন্ড আসে, মাঝে মাঝে সাউন্ডটা আসে না। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে কয়েকটা ওয়েবসাইট লোড করে রাখি, সরি আমার রাউটারে মনে হয় 3G দেখাচ্ছে, আমি এটা 4G করা দেখি।
আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে মুভ করি। আচ্ছা, তো আমি এখানে কিছু ইনফোগ্রাফিক্স দেখতে পাচ্ছি, তো আমি এগুলো আমি একটু দেখি। তো ইনফোগ্রাফিক্স লিখে সার্চ করার পরে এখানে দেখি আমি পিন্টারেস্ট সাইটে চলে আসতেছে। আচ্ছা। কারণ শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, আমি তো লিভ লিভ হয়ে গেছিল। আচ্ছা, এখন ঠিক আছে না? আচ্ছা, তো এখানে আমি দেখি হ্যাঁ, এদিকে স্যার। এখন ইনফোগ্রাফিক্স ঠিক আছে কিনা, বা না এখানে কোনো ইনফোগ্রাফিক্স দেখায় নাই। এ বিগিনার্স গাইড, হ্যাঁ, টু ক্রিপ্টোকারেন্সিস। আচ্ছা, সামথিং আমি দেখি এখানে আছে কিনা। না, এই যে একটা এই একটা হচ্ছে যে ইনফোগ্রাফিক্স ক্যান্সেল। হ্যাঁ, এই যে একটা ইনফোগ্রাফিক্স, আপনি এই ইনফোগ্রাফিক্স গুলা বিভিন্ন ইনফোগ্রাফিক সাবমিশন সাইটস আছে, এগুলাতে আপনি সাবমিট করার ফলে আপনি কিছু অডিয়েন্স পেতে পারেন। তো ইনফোগ্রাফিক সাইটগুলোতে থেকে ট্রাফিক আসবে কিনা? হ্যাঁ, ইনফোগ্রাফিক্স সাইটগুলোর ভিতরে আপনার পিন্টারেস্ট ধরতে পারেন। পিন্টারেস্টে কিন্তু ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে, ইভেন ডেস্টিনেশন লিংক দিয়ে আপনি অনেকগুলা ব্যাকলিংক আপনি করতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি একটা করতে পারবেন। তো রেফারিং ডোমেইনে একটাই দেখাবে যে আপনি পিন্টারেস্ট থেকে লিংক পাচ্ছেন, বাট ব্যাকলিংকের জায়গায় আপনি লিংকটা বেড়ে যাবে। পিন্টারেস্ট বলেন বা সামথিং আদার কোনো কিছু বলেন, সবকিছু থেকে আপনি লিংক নিতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে? আচ্ছা, আমি যদি আরো কয়েকটা দেখি। হ্যাঁ, এ বিগিনার্স গাইড ইনফোগ্রাফিক্স পিন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা পিন্টারেস্টে। তো এই পিন্টারেস্টের কিন্তু এই যে টাইটেল, এই টাইটেলের কারো কিন্তু আসতেছে। হ্যাঁ, বিগিনার্স গাইড ইনফোগ্রাফিক্স বিটকয়েন বিগিনার্স সামথিং এরকম কিছু একটা দিছে, এর জন্যই কিন্তু এটা আসতেছে। তো আমি দেখি এটা অন হয় কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, দেখেন এই যে উনি এই ইয়েটা উনি পোস্ট করছে, হুম, সেভ ফ্রম ভিজুয়ালি। আচ্ছা, নো প্রবলেম, উনি ভিজুয়ালি সাইট থেকে এটা সেভ করে আসছে। তো এটা দেখেন অনেক লং ফর্ম একটা, হ্যাঁ, ইউ আর সাইনড আউট লগইন। ওকে, অনেক লং ফর্ম একটা, এই যে ইনফোগ্রাফিক্স দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফোগ্রাফিক্স। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। তো এইটার ক্ষেত্রেও কিন্তু এখানে যে হোয়াট ইজ বিটকয়েন অ্যান্ড হাউ বিটকয়েন ওয়ার্কস এ বিগিনার্স গাইড, হুম, দেখেন এটা কিন্তু এসইও অপটিমাইজার টাইটেল। হ্যাঁ, এবং উনি কিন্তু ট্যাগেও এগুলা দিয়ে দিছে। আচ্ছা, জি বলেন। জি ভাই বলেন। স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এর কাজগুলো আচ্ছা, জি জি। এর যে কোডগুলো আমরা আগে করে ফেলছি, যে লিঙ্কগুলো আমরা করছি, এগুলো যদি পরবর্তীতে আমরা ডিলিট করি, তখন কোডটা যদি ডিলিট করি, তাহলে ওই অডিয়েন্সটা কি থাকবে? বুঝতে পারছেন? না, ওই অডিয়েন্সটা তো মনে করেন যে ওই বোর্ডের ফলোয়ার বা ওই পিনে আপনার এঙ্গেজ থাকে, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে ওই অডিয়েন্সটা, তাহলে তো ওই প্রোফাইলে চলে যাবে। না, প্রোফাইল থেকে যাওয়ার কথা না। হুম, বাট আমি চেক করি নাই। আচ্ছা, তো এখানে দেখি আমি, এখানেও একটা জাস্ট, না এটাই দেখছিলাম।
তো এইভাবে জাস্ট আপনি একটা ইনফোগ্রাফিক্স মেক করে, ইনফোগ্রাফিক্সটাও যে এখন হচ্ছে যে ইনফোগ্রাফিক্স যে আপনি ব্যাকলিংকটা নেবেন, তো ইনফোগ্রাফিক্সের ব্যাকলিংকটা কিভাবে নেবেন? সেম প্রসেস, আপনি প্রসপেক্ট কালেক্ট করবেন যে কারা কারা বিটকয়েন নিয়ে লেখালেখি করে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কারা কারা লেখালেখি করে। তো ওনাদের কাছে আপনার অ্যাপ্রোচটা কি হবে? আপনার অ্যাপ্রোচটা হবে যে আই মেড এ নাইস ইনফোগ্রাফিক্স, হ্যাঁ, it would be helpful for your reader to understand the cryptocurrency module by this infographics, হ্যাঁ, you can share with your audience। আপনি বলতে পারেন যে তুমি তোমার অডিয়েন্সের সাথে এটা শেয়ার করতে পারো, কারণ আমি অনেক টাইম দিয়ে এই ইনফোগ্রাফিক্সটা বানাইছি এবং এটাতে অনেক ভ্যালু আছে। তো এই ইনফোগ্রাফিক্সটা তো এখানে কিন্তু কপিরাইটের কোনো প্রবলেম নাই, হ্যাঁ, কারণ উনি ডিরেক্টলি এটা পাবে না, আপনি ওদের কাছে একটা লিংক শেয়ার করবেন, হ্যাঁ, এই ইনফোগ্রাফিক্সের একটা লিংক আপনি শেয়ার করবেন যেটাতে ক্লিক করলে আপনার ডিরেক্টলি আপনার ওয়েবসাইটেই চলে আসবে। দেখি আমি এটা উনি অন্য কোনো কাউকে ব্যাকলিংক করছে কিনা, হ্যাঁ উনি এটাতে করছে, হ্যাঁ এটা আলাদা একটা ছিল, আলাদা করে জাস্ট এটাই মনে হয় একটা ছিল, হ্যাঁ এটাই আলাদা করে একটা ইনফোগ্রাফিক ছিল। এই যে দেখেন কোড, এই যে কোড ম্যাক্সিমাম টাইমে দেখবেন এই কোডগুলো আপনি পাবেন, হ্যাঁ এই কোডটা পাবেন। মানে কি, তুমি যদি এইটা আমি আমার কোথাও পেস্ট করে দেই, হ্যাঁ জাস্ট এইটা পেস্ট করে দেই, তাহলে কিন্তু আমার এই ওয়েব পেজটা চলে আসবে বা এই ইনফোগ্রাফিক্সটা আমার ওয়েবসাইটে চলে আসবে, কিন্তু উনি কিন্তু এটা ফ্রিতে একটা ব্যাকলিংক পেয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু আমার যদি একটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা নতুন ওয়েবসাইট হয় বা পুরাতন ওয়েবসাইট হয়, আমার ধরেন এই আর্টিকেলটা খুব ভালো লাগছে, হ্যাঁ, বা এই ইনফোগ্রাফিক্সটা, এই যে পুরো ইমেজটা, হ্যাঁ অনেক ধরনের ইনফো যেহেতু আছে, এই ইমেজটা আমার ভালো লাগছে, তো আমি কি করতে পারি, এইটা আমার ওয়েবসাইটে শেয়ার করতে পারি। তো এটা একটা ইনফোগ্রাফিক্স টেকনিক। ম্যাক্সিমামই দেখবেন যে যারা এক্সপিরিয়েন্সড মার্কেটার তারা এখানে একটা কোড অ্যাড করে দেয়, হ্যাঁ, যে আপনি চাইলে এটাকে আপনার ওয়েবসাইটে আপনার রিডারের সাথে আপনি শেয়ার করতে পারেন, তাহলে কি হবে, এই যে এইটা আপনি একটা ব্যাকলিংক আলটিমেটলি পেয়ে গেলেন। তো আপনার গুড কন্টেন্ট লেখার একটা বেনিফিট হচ্ছে কি দেখেন, এই যে এখানে সোর্সেস, হ্যাঁ, যে বিটকয়েন, coinmoney.com, trade.io বা এগুলাতে কিন্তু উনি রেফারেন্সগুলো নিচ্ছে, কারণ কি, এই যে ফোরবেস থেকে নিছে, বা এই যে আর্টিকেলগুলো যেগুলো লিখছে এগুলা কিন্তু উনি নিজে থেকে সবগুলা প্রডিউস করে নাই, হ্যাঁ উনি একটা এখানে সোর্সেস লিখে দিছে, কিন্তু এটা টেকনিক, ওদেরকে আমি ডিরেক্টলি ব্যাকলিংক দিচ্ছি না, বাট আমি এখানে লিখে দিছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাদের কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে কিন্তু ক্লিকেবল লিংক না, জাস্ট আমার ইমেজে আমি লিখে দিছি যে এটা 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 এটা, মানুষ এখান থেকে কপিও করতে পারবে না, বুঝতে পারছেন? তো মানুষকে ডিরেক্টলি এখানে জাস্ট দেখে দেখে লিখবে কিনা, এটা জাস্ট একটা ওনাদেরকে একটা হ্যাপি করা আর কি, যে আমি তোমার এই রিসোর্সটা শেয়ার করছি বা সামথিং, হ্যাঁ। তো এদের কাছে উনি অ্যাপ্রোচ করতে পারে যে আমি একটা ইনফোগ্রাফিক্স আর্টিকেল মেক করছিলাম, তো আপনাদেরকে সোর্সেসে অ্যাড করছি, আপনার কাছে সোর্স পাইছিলাম, তো আপনি চাইলে আমার এই ইনফোগ্রাফিক্সটা শেয়ার করতে পারেন। 100 জনের ভিতরে প্রায় 10 জন থেকে 12 জন ও নিজের পরে ভালো লাগবে। এই যে ইনফোগ্রাফিক্স, যেহেতু এইখানে দেখেন এইটা বা এইটা ইনফোগ্রাফিক্সগুলো দেখতে অনেক ভালো লাগে বা রিডাররা অনেক ইন্টারেস্ট নিয়ে দেখে, হ্যাঁ, কারণ একটা কমপ্লিট একটা গাইডলাইন বা রোড ম্যাপ পাওয়া যায় ইনফোগ্রাফিক্স গুলাতে। তো এই ক্ষেত্রে অনেকগুলো ব্যাকলিংকের চান্সেস গুলো অনেক বেশি হয়ে যায় এবং আপনি ফ্রিতে হয়তো ব্যাকলিংক কিছু পেয়ে যাবেন। এখন হচ্ছে যে ইনফোগ্রাফিক্স কি আমি শুধু ইনফোগ্রাফিক্স রাখবো? না, শুধু ইনফোগ্রাফিক্স আপনার গুগল সার্চ রেজাল্টে আসতে হেল্প করবে না। আপনি ব্যাকলিংক পাবেন আপনার ওয়েবসাইটের জন্য, কিন্তু সার্চ রেজাল্টে যে খুব হাইলি চলে আসবেন এরকম না। তো সেই ক্ষেত্রে ভালো কি যে আপনি ইনফোগ্রাফিক্স আপনার ওয়েবসাইটে দিবেন, বা আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট আপনাকে দিল যে ওইটা এসইও করে দাও, তো আপনি বলতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ করলেন যে এইটা নিয়ে একটা আর্টিকেল লেখা যায়, আপনি চিন্তা করলেন কি আমি 2000 ওয়ার্ডের আর্টিকেল না লিখে 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখি, হ্যাঁ, যেহেতু লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড পেয়ে গেলেন, 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে পাশাপাশি একটা ইনফোগ্রাফিক্স মেক করে ফেললেন। তো এরকম টাইপের একটা ইনফোগ্রাফিক্স প্রায় $70, 80 বা $100 হয়ে থাকে। আপনি কিন্তু আর্টিকেল রাইটারকে দিলে অনেক কমে পেয়ে যেতেন, হ্যাঁ, হয়তো $30 বা $40 একটা আর্টিকেল লিখে দিত।
কিন্তু ইনফোগ্রাফিক্স মেক করতে আপনার কস্টিংটা একটু বেশি, $80 থেকে $90 বা $70 থেকে $80 হয়ে যায়। কিন্তু এইটা আপনার ব্যাকলিংক পাইতে যেহেতু ভালো কাজ করে বা অনেক বেশি শেয়ার হয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা চান্স আছে যে ডোমেইন অথরিটি ইনক্রিজ করার। বুঝতে পারছেন? কারণ ডোমেইন অথরিটিটা মেইনলি আপনার ইনক্রিজ হয়, যদিও মানুষ বলে যে সার্চ রেজাল্টের ভিজিটরের উপরে ডিপেন্ড করে বা এইটার উপরে ডিপেন্ড করে, মেইনলি ডিপেন্ড করে ডোমেইন অথরিটি ব্যাকলিংকের উপরে। সাইটের স্ট্রাকচার বা সবকিছুই ঠিক আছে, বাট ব্যাকলিংক যত বেশি নেওয়া যায়, যত ভালো ব্যাকলিংক নেওয়া যায়, ডোমেইন অথরিটি তত তাড়াতাড়ি ইনক্রিজ হয়। সবগুলাই কাজ করে, বাট ব্যাকলিংকটা বেশি মেজর পার্ট প্লে করে। তো সেই ক্ষেত্রে ইনফোগ্রাফিক্স ব্যাকলিংকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো এই ক্ষেত্রে এই যে দেখেন, এটা একটা পারফেক্ট উদাহরণ ইনফোগ্রাফিক্স এর মার্কেটিং এর একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে এই পেজটা। কারণ কি, উনি ইনফোগ্রাফিক্সটা জাস্ট একদম জাস্ট অ্যাড করে দিছে, দ্য ভিজুয়াল গাইড টু ব্লকচেইন বিয়ন্ড ক্রিপ্টোকারেন্সি। এটা জাস্ট ইনফোগ্রাফিক্সটা পাশাপাশি অ্যাড করেছে, যাতে ইনফোগ্রাফিক্স লিখে সার্চ করলে মানুষ খুঁজে পায়। বাট এটা হচ্ছে ওনার কিওয়ার্ড। হ্যাঁ, এটা লং টেল কিওয়ার্ড হতে পারে, দ্য ভিজুয়াল গাইড অফ ব্লকচেইন। হ্যাঁ, এটা হতে পারে যে একটা কিওয়ার্ড, দ্য ভিজুয়াল গাইড টু ব্লকচেইন। আবার ব্লকচেইন বিয়ন্ড ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ এটাও হতে পারে। ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা ডিফারেন্সটা কি, হ্যাঁ এটা জাস্ট উনি বোঝানোর চেষ্টা করতেছে। হচ্ছে ক্রিপ্টোকারেন্সি একটা কয়েন, ওইটা ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে ওরা ওদের নেটওয়ার্কটা হয়, এটা ব্লক, হ্যাঁ একটা থেকে একটা ব্লক, একটা ব্লক থেকে একটা ব্লক, একটা ব্লক থেকে একটা ব্লকে, এরকম জাস্ট চেইন ক্রিয়া এটা যায়। ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইনের মডিউলটা হচ্ছে যে ওরা ডাইরেক্টলি কোনো ব্যাংকের প্রয়োজন হয় না। আপনি আমরা যখন ট্রান্সফার করি কোনো, আমি আপনার কাছে যদি একটা কিছু ট্রান্সফার করি, ধরেন আমি আপনাকে একটা টাকা ট্রান্সফার করবো, কিভাবে করবো? উইথ ব্যাংক, ধরেন বিকাশ দিয়ে করলে ওইটা বিকাশ তো মোবাইল ব্যাংকিং। বাট ওইগুলো হচ্ছে যে না, ওইগুলো হচ্ছে ডাইরেক্ট একটা এক্সচেঞ্জের মতো থাকে, আপনি ডিরেক্টলি সেন্ড করা যায়, কোনো ধরনের ব্যাংকের প্রয়োজন হয় না। আপনি এখান থেকে আমেরিকাতে 5 মিনিটের ভিতরে একটা টাকা সেন্ড করে দিতে পারবেন, বা আমেরিকা থেকে আপনার কাছে 5 মিনিটের ভিতরে টাকা সেন্ড করে দিতে পারবে। তো এরকম ব্লকচেইন টেকনোলজিটা ভবিষ্যতে হয়তো এটা ডিজিটাল কারেন্সি হিসাবে অনেকটা ডেভেলপড হবে, আই গেস। আচ্ছা, তো ইনফোগ্রাফিক্স ব্যাকলিংকের মডিউলটা বুঝতেছেন কিনা বা কনসেপ্টটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, কেউ যদি ধরনের প্রবলেম আছে বা প্রশ্ন আছে আপনারা বলেন। এরপরে আমি জাস্ট ইনফোগ্রাফিক্স সাবমিশন কিভাবে করতে হয় বা সাবমিশন সাইটস গুলা নিয়ে আলোচনা করব। এনিওয়ান? তো কিছু মেজর প্রশ্ন আপনাদের মধ্যে থেকে আসতে পারে। হ্যাঁ, মেজর প্রশ্নটা হচ্ছে আমরা ইনফোগ্রাফিক্স কোন টপিকের উপরে মেক করব, এটা কিভাবে বুঝবো? তো আপনাকে টপিকটা হচ্ছে যে আপনি যেই কিওয়ার্ডের ভলিউম আছে বা সার্চ ভলিউম আছে ওইটার উপরে মেক করেন, নো প্রবলেম। আপনি ওইটার উপরে মেক করেন, ধরেন যে বিগিনার ক্রিপ্টোকারেন্সি, এখানে দেখেন বিয়ন্ড ক্রিপ্টোকারেন্সি ইনফোগ্রাফিক্স। আচ্ছা ঠিক আছে, ধরেন দ্য ভিজুয়াল গাইড টু ব্লকচেইন, এই কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম আছে 400 বা 500 হতে পারে, বা আরো বেশি হতে পারে, 1000 ধরেন। তো ভিজুয়াল গাইড টু ব্লকচেইন এটা 1000 ইয়ে আছে, সার্চ ভলিউম আছে। আপনি কি করলেন, ওইটা নিয়ে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলও লিখলেন, পাশাপাশি আপনি একটা ইনফোগ্রাফিক্সও মেক করলেন, ওই পেজের ভিতরেই আপনি রাখলেন দুইটাই। অনেকে কি করে, জাস্ট ইনফোগ্রাফিক্সটা একটা পেজে দিয়ে দেয়, একদম এখান থেকে শুরু করেই একদম নিচে। আচ্ছা দেখি কোনো উদাহরণ পাওয়া যায় কিনা, এটা তো নাই। আচ্ছা দেখি, আমার মনে হয় এইটা একটা, না এটা সেম ওয়েবসাইট না, না এটা মনে হয় এই যে, ও আচ্ছা এইটা আই গেস যে ওনার কাছ থেকে ব্যাকলিংকটা পাইছে। হ্যাঁ এইটা, হ্যাঁ এই ওয়েবসাইটটা দেখেন, এই ব্যাকলিংকটা এই যে ইনফোগ্রাফিক্সটা এই ওয়েবসাইটে কিন্তু শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? সেম ইনফোগ্রাফিক্স, সেম। কিন্তু পুরো ইনফোগ্রাফিক্স জুড়েই ওনার ব্যাকলিংক বা লিঙ্কিংটা জড়িত ছিল, বুঝতে পারছেন? এই যে ব্যাকলিংকটা পুরো ইনফোগ্রাফিক্স থেকেই। এখানে ক্লিক করলে কিন্তু উনি ওনার ওয়েবসাইটে, উনি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতো। তো কত বড় অ্যাঙ্কর, যে অ্যাঙ্কর বুঝতে পারছেন, অ্যাঙ্কর পয়েন্টগুলা। তো এমনিতে থাকলে হয়তো এই একটা ওয়ার্ডের ভিতরে অ্যাঙ্করটা থাকতো, আপনার ব্যাকলিংকটা থাকতো।
কিন্তু এখানে দেখেন অ্যাঙ্কর টেক্সটটা কত বড়। হ্যাঁ, এত সময় আসতেছেন আপনি মাউসের স্ক্রল বার নিচে নিয়ে আসতেছেন, তো এখানে জাস্ট হ্যাঁ আপনার হ্যান্ড আইকন যেটা আছে এটা জাস্ট ক্লিক করলে কিন্তু আপনাকে এই লিংকে নিয়ে আসে। তো এরকম অনেকগুলাই লিংক হয়তো উনি পাইছে। আমি যদি একটা ইয়ে কর, সরি কন্ট্রোল, কি ব্যাপার, কপি, যদি ওনার ব্যাক লিংক অ্যানালাইসিস করতে চাই আমি একটু দেখি samrush.com। আমি দেখতে চাচ্ছিলাম যে এই আর্টিকেলটা কতগুলা ব্যাকলিংক পাইছে। রাতে ক্লাস নিলে এই একটা প্রবলেম কিছুটা হয় যে নেটওয়ার্ক একটু হলেও স্লো হয়ে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। হুন্নাম ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওকে ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কথা কি তা মানে লেটে যায়নি? আচ্ছা আচ্ছা, ওকে। নেটওয়ার্কটা আই গেস একটু স্লো। দেখি আমি এখান থেকে যাই কিনা, বা উবার সাজেস্টে যাই দেখি কি আসে। জি আসসালামু আলাইকুম। জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। নো ইন্টারনেট। জি ভাই শুনতে পারি নাই, আরেকবার যদি বলতেন।
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হুম। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। না, আজকে আমার নেটওয়ার্কে প্রচুর প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা উবার সাজেস্ট লিখে সার্চ করে দেখি। এল পাচাও। না, এটা জাস্ট ডোমেইনেরটা দেখায়, এক্সাক্ট ব্যাকলিংকের হতে দেখায় না। সেমরাশে ট্রাই করে দেখি। দেখতে যাচ্ছে যে এই আহ, ইয়েটা কতটা ব্যাকলিংক পাইছে। সরি, এটা শুধু কিওয়ার্ডের জন্য। দেখেন, উনি অথরিটি পে স্কোর হচ্ছে 32, রেফারিং ডোমিন 8টা ডোমিন থেকে উনি ব্যাকলিংক পাইছে, ব্যাকলিংকের সংখ্যা হচ্ছে 16টা। হ্যাঁ, তো খুব বেশি না। আই গেস যে সবচেয়ে যে খুব বেশি এমনও না। রেফারিং ডোমিন, আচ্ছা।
তো আমি যদি দেখতে চাই যে কোন কোন 16টা উনি ব্যাকলিংক পাইছে বা রেফারিং ডোমেইন 8টা, এটাগুলো আমি দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, .com ডোমেইন থেকে 88 পাইছে, .id থেকে একটা। আচ্ছা, আর দেখি ইনফোগ্রাফিক্স পোস্ট selfgrowth.com, এখান থেকে একটা। এই যে এখানে একটা দেখেন লস্ট। হ্যাঁ, তো আপনি উনাকে নক করতে পারেন যে তুমি একটা ব্যাকলিংক দিছিলা, তো ব্যাকলিংক দিছিলা উনাকে এবং এটা শেষ হয়ে গেছে, তুমি চাইলে আমাকে এটা দিতে পারো। আচ্ছা, বা এই লস্ট হয়তো এই ডোমেইনটাই লস হয়ে গেছে, সামথিং হতে পারে। আচ্ছা, এটা থেকে একটা পাইছে বা এটা থেকে একটা, জাস্ট একটা থেকে infographicsspot.com, এটা থেকেই পাইছে উনি 7টা। আচ্ছা, উনি কিন্তু চাইলে এই যে জি বলেন। না, যে কোনো একটা সময় তো উনি রিমুভ করে দিতে পারে। হ্যাঁ, আমার ধরেন আমার সাইটে আপনার একটা ব্যাকলিংক দিলাম, আমি তো যে কোনো সময় চাইলে আপনাকে এটা ব্যাকলিংকটা রিমুভ করে দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, উনি ইথিক্যাল থাকলে তো আর সমস্যা না। বুঝতে পারছেন? তো ফ্রি ব্যাকলিংকের ওইটা ভরসা পাওয়া যায় না যে কোনো সময় আপনাকে ওইটা রিমুভ করে দিতে পারে। বুঝতে পারছেন? আবার এখানে আরেকটা বিষয় আছে, এখানে দেখবেন যে সবগুলা সাইটে ক্লিক করে দেখবেন যে ঠিক আছে কিনা। অনেকগুলো দেখবেন যে 404 এরর পেজ আছে। 404 মানে কি? হ্যাঁ, তো এই লিংকে ক্লিক করলে আসলে কোথাও যাচ্ছে না। তো এদেরকে রিচ করলে তুমি এই লিংকে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, তুমি চাইলে আমার ব্যাকলিংকটা দিতে পারো। আচ্ছা, তো এটা ছিল বিষয়। তো ওই চাইলে জাস্ট এখানে আমি যদি দেখি টপ 20, হ্যাঁ টপ 20 ইনফোগ্রাফিক্স সাবমিশন সাইটস। হ্যাঁ, তো ইনফোগ্রাফিক্স 40 সাবমিশন সাইটস টু প্রমোট ইউর ইনফোগ্রাফিক্স। তো এগুলাতে আপনি ম্যাক্সিমাম ইনফোগ্রাফিক সাইটগুলোতে আপনি ফ্রিতে আপনার ইনফোগ্রাফিক্সটা সাবমিট করতে পারেন উইথ ইউর লিঙ্ক, যেটা আপনার একটা ডু ফলো লিঙ্ক দিবে। হ্যাঁ, ডু ফলো একটা ব্যাকলিঙ্ক আপনাকে দিবে। তো এটা যেহেতু এটা আর্টিকেল আর কন্টেন্টের ডিজিটাল ফর্ম হচ্ছে এটা ইনফোগ্রাফিক্স, আপনি এই সুবিধাটা নিতে পারেন। আচ্ছা, আমি দেখি এখানে কি কি আছে। 40graphs.net, এখানে দেখেন অনেকগুলাই আছে। হ্যাঁ, নেটগ্রাফ ভিজুয়ালি অনেক পপুলার একটা। ইনফোগ্রাফিক্স বি একটা ভালো। ইনফোগ্রাফিক্স রিভিউজ, নাটগ্রাফ বা সাবমিট ইনফোগ্রাফিক্স। তো আমি যদি কিছু ওপেন করি, ইনফোগ্রাফিক্স পোস্ট, হ্যাঁ ইনফোগ্রাফিক্স, ডেইলি ইনফোগ্রাফিক্স বা এরকম টাইপের। তো আপনি দেখেন জাস্ট পিন্টারেস্টে যদি আপনার ইনফোগ্রাফিক্সটা ভালো হয়ে থাকে, ওইটা যদি আপনি পোস্ট করেন, বিভিন্ন মানুষ আসলে ওনাদের বোর্ডে, বড় একটা বোর্ডে যদি পিন হয়ে যায় আপনার ইনফোগ্রাফিক্সটা, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কিছুটা হলেও বেনিফিটেড হবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন graphics.net অথরিটি হচ্ছে যে ডোমেইন অথরিটি 55, আপনি 55 এর একটা অথরিটি থেকে একটা ব্যাকলিংক পাচ্ছেন। 55 এটা এটা হচ্ছে যে 50। হুম, তো অনেকে আবার কি করে আমি বলি, অনেকে ইনফোগ্রাফিক সাবমিশনের সার্ভিসগুলো দেয়। হ্যাঁ, ভিজুয়ালি 78 প্রাইসেস ফ্রি ফর বেসিক সাবমিশন, ফর এক্সপ্রেস সাবমিশন। হ্যাঁ, দেখেন অনেকগুলো ওয়েবসাইটে আবার ফিশও আছে। হ্যাঁ, দেখেন প্রাইসেস ফ্রি, আপনি জাস্ট ফ্রি গুলাতে আপনি ইয়ে করবেন। ইনফোগ্রাফিক্স রিভিউ, এখানে ডোমেইন অথরিটি অনেক কম, 21, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। একটু হাই অথরিটি সাইটগুলো একটু বুকমার্ক করে রাখলেন, ধরেন এখানে ইনফোগ্রাফিক সাবমিশন লিখে একটা রাখলেন যে ফ্রি যেগুলো আছে যেগুলোতে আপনি সাবমিট করেন, তো এগুলাতে সাবমিট করার একটা লিস্ট মেক করে রাখলেন। হ্যাঁ, ভবিষ্যতে এগুলাতে যেমন ডেইলি ইনফোগ্রাফিক্স ফ্রি ফর $10, ফ্রি $10 ফর এক্সপ্রেস পাবলিশন। তো অনেকেই আছে যে হয়তো মডিফিকেশনে রাখে ফর এক্সপ্রেস রিভিউ ইউ ক্যান সাবমিট ইউর ইনফোগ্রাফিক্স ফর ফ্রি বাট দ্য রিভিউ প্রসেস ক্যান টেক ওয়েল ওভার এ মান্থ, এক মাসের জন্য রিভিউতে থাকতে পারে। ফর এক্সপ্রেস রিভিউ পাবলিকেশন ইউ উইল নিড টু পে $10, $10 দিতে হবে। আচ্ছা, এরকম অনেকগুলো পেজ আছে যারা টাকা নেয়। আচ্ছা, ইফ গেট মেইল ইমেইল, তো
তো সবগুলা সাইটে জাস্ট দেওয়া মাত্রই অ্যাপ্রুভ হবে এরকম না, আপনার ইনফোগ্রাফিক্সের কোয়ালিটি ওরা অবশ্যই চেক করবে। যেহেতু এখানে ক্যাটাগরি ওয়াইজও আপনি আপলোড করতে পারতেছেন, অনেক কোয়ালিটি অডিয়েন্স বা টার্গেট অডিয়েন্স পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, এখানে দেখি সাবমিট ইনফোগ্রাফিক্স, এটাতে আমি যাই, বা এখানে দেখি আরেকটা কি ছিল, ইনফোগ্রাফিক্স পোস্ট $10, এটা আমি এটা একটু অ্যাভয়েড করলাম। $10 এটা একদম ফ্রি। এটা কি ডেইলি ইনফোগ্রাফিক, এটাতে আমি ভিজিট করছি। আচ্ছা, ফ্রি। এটা দেখি কত, ডোমেইন অথরিটি একদম কম 12, তারপরও চাইলে নিতে পারি। হ্যাঁ, খুব বেশি নিব না আমরা, জাস্ট লো ডোমেইন অথরিটি থেকে খুব কম খুব কম লিংক নেওয়ার চেষ্টা করব আমরা। তো এখানে আপলোড একটা অপশন পাচ্ছেন, এই যে দেখেন এই ইনফোগ্রাফিক্স গুলা, এই যে দেখেন এগুলা কিন্তু দেখি আমি এটাতে ক্লিক করি, ইউজার একটা রেটিং দিতে পারবে। আর ব্যাকলিংকের জায়গাটা কোথায়? এই সাইটে মনে হয় ওরা লিংকের জায়গা দেয় না। মেবি এটা লিংক পায় নাই। হ্যাঁ, লিংক পায় নাই, কিন্তু আপনি চাইলে আপনার যে টাইটেল আছে ওই টাইটেলটা যদি এটা ইমেজ এসইও করতে পারেন, যে টাইটেলটা দিয়েই আপনি এই ইমেজে রিনেম করে দেন, তাহলে কিন্তু আপনার এই ইনফরমেশন এখানে সাবমিট করার ফলে এখানে কিন্তু আপনার সাবমিট করতে কোনো লস নাই, হয়তো গুগলের সার্চ রেজাল্টে আসতে পারে। আচ্ছা, আমি যদি আরেকটাতে যাই, এটাতে যাই দেখি কি অবস্থা এখানে। আচ্ছা, এটা ক্লিক করি। হ্যাঁ, এটা ব্লগ স্পটে একটা লিংক নিছে। এটা ইনফোগ্রাফিক্স অনেক ছোটভাবে দেখাচ্ছে। বুঝলাম না কেন একটা ব্লগ স্পট সাইটে নিল উনি। ইনফোগ্রাফিক সোর্স দেখেন এইখান থেকে নিয়ে আসছে, এই যে সোর্স। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে এখানে সোর্স দেওয়ার জায়গা থাকবে একটা। তো আপনি কিন্তু আলটিমেটলি এই ওয়েবসাইটটা একটা ব্যাকলিংক পেয়ে গেল। এই যে এই ব্যাকলিংকটাই। আচ্ছা, হ্যাঁ, উনি এমনি কিন্তু জাস্ট অনেকগুলা ইয়েও অ্যাড করছে, ট্যাক্সও অ্যাড করছে। তো আপনাকে ট্যাক্স এবং ইনফোগ্রাফিক্স দুইটা কম্বিনেশন রাখলে ওই ইনফোগ্রাফিক্সগুলো আপনি ইনফোগ্রাফিক্সের বিভিন্ন সাইটে পাবলিশ করলেন, প্লাস কন্টেন্টের জন্য আপনি গুগলেও একটা রেজাল্ট পাইলেন। তো আপনি যদি দুইটা একসাথে কম্বিনেশন রাখতে পারেন, তাহলেও আপনি গুগলের এই জিনিসটার জন্য র্যাঙ্কে আসাটা আপনার জন্য ইজি হবে। কারণ কি, আপনি $20 খরচ করতেছেন আর্টিকেলের জন্য, $80 খরচ করতেছেন আপনার ইনফোগ্রাফিক্সের জন্য। সেক্ষেত্রে আপনার ট্রাফিক আওয়ারটা মানে দুইটা জিনিসই আপনার ব্যাকলিংকে হেল্প করতেছে। দুইটা জিনিসের জন্য আপনি র্যাঙ্ক করতেছেন, তো এক্ষেত্রে আপনি র্যাঙ্ক করাটা একটু ইজি। তো আপনি ফাইবারে চাইলে জাস্ট ইনফোগ্রাফিক সাবমিশন সার্ভিসও দিতে পারবেন। হ্যাঁ, জাস্ট ইনফোগ্রাফিক সাবমিশন সার্ভিসগুলো আপনি দিতে পারবেন। আমি যদি একটু দেখি, fiverr.com,
infographics, sorry, infographic submission. এখানে খুবই কম সার্ভিসেস আছে অ্যাভেলেবল, কিন্তু ইনফোগ্রাফিক সাবমিশনটা অনেকটাই, আচ্ছা কেউ জয়েন করতে চাইছিল মনে হয়, আস্তে আস্তে ও আবার লিভ নিয়ে নিছে। ইনফোগ্রাফিক সাবমিশনে মাত্র 103টা সার্ভিস, আপনারা চাইলে কেউ এখানে একটা গিগ দিতে পারেন। হ্যাঁ, তো আই উইল সাবমিশন 70 ইনফোগ্রাফিক্স or images or image sharing site. I will do infographics or image sharing 95 high PR photo. আচ্ছা ওকে, I will design I will do infographic submission to 25 free showcase infographic site. এখানে উনি 1k প্লাস একটা গিগে অর্ডারই পাইছে, জাস্ট কি করে ইনফোগ্রাফিক সাবমিশন করে। তো ইনফোগ্রাফিক সাবমিশনে আপনি যদি এরকম একটা সাইট রেডি করতে পারেন, এই যে দেখেন ইনফোগ্রাফিক সাবমিশন উনি কি কোথায় কোথায় করে, পিন্টারেস্টে করে, মিডিয়া ফায়ারে করে, ইমেজিওরে করে, ইনস্টাগ্রাম দিছে, আছে ঠিক আছে। বেনিফিট অফ ইমেজ সাবমিশন, ইনক্রিজ ট্রাফিক ফর ইউর ওয়েবসাইট, বিল্ড রিলেশনশিপ উইথ কাস্টমার্স। আচ্ছা যাই হোক, যাই লিখছে, আই উইল সাবমিট 80 ইনফোগ্রাফিক্স অর ইমেজ সাবমিশন অর ফটো শেয়ারিং সাইট। আচ্ছা এটা অনেক বেশি দিয়ে দিচ্ছে, আমি দেখি ওনার ইয়েটা 79 অর্ডার আমি কমপ্লিট করছি। আই উইল ইনফোগ্রাফিক্স সাবমিশন আফটার ইমেজ এসইও রেডি। আচ্ছা আমি এই সার্ভিসগুলো যদি দেখি, ইমেজ ইনফোগ্রাফিক্স, আচ্ছা আমি জাস্ট যিনি অনেক বেশি সেল করছে ওনারটাও আমি দেখি। I will do infographic submission for 25 free showcase infographics site. আচ্ছা ওকে, সাবমিট উনি বলতেছে 25 ফ্রি শোকেস ইনফোগ্রাফিক সাইট। তো উনি 25টা ওয়েবসাইটে করবে, 25টা ওয়েবসাইটে সাবমিট করতে আই গেস উনার লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টায় কিন্তু $5 কমই নিচ্ছেন উনি। হ্যাঁ, 1 ঘন্টায় $5 খুবই কম নিচ্ছেন। তো ক্লায়েন্টও কিন্তু এটা করতে পারবে নিজে থেকে, কিন্তু এখানে উনি দিচ্ছে কেন? হ্যাঁ উনি দিচ্ছে জাস্ট টু স্ট্যান্ডার্ড এন্ড পিয়ার রাইটিং এন্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তো ওনার প্রথম বেসিক প্যাকেজে কি ছিল? বেসিক প্যাকেজে জাস্ট শোকেস ইনফোগ্রাফিক সাইট। আচ্ছা, তো এখানে উনি হয়তো আর্টিকেলও অপটিমাইজ করবে না, বা আপনাকে আর্টিকেল দিয়ে দিতে হবে সামথিং এরকম। আচ্ছা যদি আমি এটাতে যাই, 80টা 100টা, আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি আগে কথা বলছিলাম। কারণ উনি 80টা সাবমিট করবে $5, 100টা করবে $15। হ্যাঁ আচ্ছা, এখানে 30টা ইমেজ 120টার জন্য উনি আবার $50 নিচ্ছে, এটা আমার রিলেভেন্ট মনে হয় নাই। আচ্ছা, ইনফোগ্রাফিক্স ফটো সাবমিশন 30 হাই অথরিটি ফটো শেয়ারিং সাইটস ম্যানুয়ালি এসইও ব্যাকলিং। উনি $5 অর্ডার করতেছে, যে মানে 30টা সাইটে উনি করবে। তো আপনি যে এরকম টপ 20 লিখে সার্চ করছিলাম, এখানে কিন্তু আমি অনেকগুলো সাইট পেয়ে গেছিলাম। আপনি পিন্টারেস্টে করবেন, ইমেজিওর আছে, অনেকগুলো সাইটে আছে যারা ইনফোগ্রাফিক্স অ্যাপ্রুভ করে, ওইগুলোতে আপনি ফ্রিতে সাবমিট করে ব্যাকলিংক নিতে পারবেন। আপনার ওয়েবসাইটের জন্য ধরেন বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করেন। আচ্ছা, তারপরে যদি আমি ইনফোগ্রাফিক্সের পার্টটাতে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। জি আসসালামু আলাইকুম। না, ট্যাক্সে তো আপনি যদি 1000 ওয়ার্ডের জায়গায় 2000 ওয়ার্ড দেন, 10,000 ওয়ার্ড দেন, তাও সমস্যা না, বুঝতে পারছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইনফোগ্রাফিক্সেও আপনার কোনো লিমিটেশন নাই, যে আপনার কতটুকু সাইজ, যত লম্বা হয় তত ভালো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ইনফোগ্রাফিক্স আউটডোর লিঙ্ক বিল্ডিং নিয়ে?
তো আপনি ডিরেক্টলি কিন্তু, আর এই যে আমরা যেটা আউটট্রেস করছিলাম, আমি যদি একটু দেখি, এই যেটা মেইল করছিলাম, হ্যাঁ জাস্ট একটা ডেমো মেইল যে আমরা করছিলাম, তো এইরকম পয়েন্ট ডাইরেক্টলি যে আমি আই এম দ্য রাইটার, হ্যাঁ আই এম দ্য রাইটার, তো আমি আপনি বলেন যে আই এম দ্য হেড অফ ডিজাইনিং টিম বা আই এম দ্য অথর অফ দিস ওয়েবসাইট, এরকম লিখে যে আই রিসেন্টলি উই পাবলিশড এন ইনফোগ্রাফিক্স, অ্যামেজিং ইনফোগ্রাফিক্স, ইউ ক্যান শেয়ার ইট উইথ ইউর রিডার। তারপরে আপনি একটা কোড দিয়ে দিলেন, যে আপনার ওই যে কোড থাকে, হ্যাঁ ওই যে কোড একটা আছে, এই কোডটা আপনি দিয়ে দিবেন। এটা এটা আপনার ডেভেলপার দিয়ে দিবে, হ্যাঁ এটা ডেভেলপার দিয়ে দিবে, হ্যাঁ ডেভেলপার এটা এখানে দিয়ে দিবে, আপনি ওনার কাছ থেকে নিয়ে নেবেন। তো এই লিঙ্কটা কিন্তু পাবলিশ করে দিলেই হয়ে যায়, কোডের মধ্যে এই লিঙ্কটা পাবলিশ করে দিলেই হয়ে যায়। আচ্ছা, তো এটা আপনি দিয়ে দিবেন সাথে ইনক্লুড করে। তো আপনার এই ইনফোগ্রাফিক্সটা যদি ম্যানুয়ালি দেখে ভালো লাগে, তাহলে এই কোডটা ওনার ওয়েবসাইটে দিয়ে একটা আর্টিকেল উনি পাবলিশ করতে পারে। আচ্ছা, তো আপনি অনেক ধরনের বা স্কাই স্ক্র্যাপার, অনেক আগে থেকে একটা স্কাই স্ক্র্যাপার টেকনিক, যেটা যে আগে থেকে একটা ইনফোগ্রাফিক্সে ব্যাকলিংক দিয়ে দিছে, ওইখানেও আপনি আপনার ব্যাকলিংকটা জাস্ট ওনাকে বলতে পারেন যে তুমি যেটা ইউজ করছিল ওটা ব্যাকডেটেড হয়ে গেছে, তো আমি এটা নতুন করে পাবলিশ করছি, তুমি চাইলে আমার ব্যাকলিংকটা দিতে পারো, বা আমার ইনফোগ্রাফিক্সটা ইয়ে করতে পারো, এভাবেই। এই যে দেখেন একটা ইনফোগ্রাফিক্স মানে সেভ করা আছে, এভাবে জাস্ট এই পিন্টারেস্টে অনেকগুলো আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন বা আপনি পিন সাবমিট করতে পারেন। আচ্ছা, তারপরে যদি আমি আসি, হ্যাঁ আরেকটা ছিল আমাদের, হ্যাঁ প্রেস রিলিজ। তো আমরা প্রেস রিলিজ জিনিসটা কি, হ্যাঁ কেউ একজন যদি এক্সপ্লেইন করতেন যে প্রেস রিলিজ জিনিসটা কি। জি, আমার এটা খুব ভালো হয়। একটা আর্টিকেল হচ্ছে যেটা পাবলিশার পাবলিশ করছে। তো আমি ধরেন একটা ওয়েবসাইট থেকে সাইটে ধরেন গুগল সাবস্ক্রাইব আমি দিয়ে রাখলাম। তো আমার এই লিঙ্কটা এই আমার আর্টিকেলটা যদি ওই পত্রিকায় বা প্রেসে রিলিজ করা হয়, তখন এমনি অনলাইন এই ওইটাকে বলে কি প্রেস রিলিজ। আচ্ছা ঠিক আছে, এটা প্রেস রিলিজ ব্যাকলিংক। আমি জাস্ট প্রেস রিলিজটা বলছি যে যে কোনো একটা নিউজ শেয়ার হওয়াকে, আচ্ছা পোর্টালে শেয়ার হওয়াকেই বা পোর্টাল যেটা শেয়ার করে এটাই প্রেস রিলিজ। আচ্ছা, আমরা জাস্ট নিউজ পেপার বা অনেক ধরনের পোর্টাল সম্পর্কে অনেক ভালোভাবে জানি। তো প্রেস রিলিজের মাধ্যমে কিভাবে আপনি ব্যাকলিংক পাবেন? আচ্ছা, দেখবেন যে বিভিন্ন পত্রিকা, ধরেন প্রথম আলো বা সামথিং, আপনার বাংলাদেশের পত্রিকায় কি আপনারা দেখছেন যে স্বাস্থ্য ঠিক রাখার 5টা টিপস বা সামথিং এরকম, বা স্বাস্থ্য নিয়ে লেখালেখি করে বা সুন্দর দেখার লেখালেখি করে বা বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করে, বা মেসি এই টিম থেকে ওই টিমে চলে যাচ্ছে, বা এরকম লেখালেখি করে কিনা, হ্যাঁ আপনারা কি দেখছেন এরকম? বা জমিতে পোকা দমনের 7টা অভিনব উপায়, এরকম আর্টিকেলগুলো দেখছেন? যদিও আমরা পত্রিকা পড়ি না। জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, এগুলো তো অনেক গুগলে সার্চ করলে পেলে। হ্যাঁ গুগলে সার্চ করলে পাওয়া যায়। যদি আপনি পুরাতন পত্রিকাগুলো দেখেন, তো যেহেতু ছোটবেলায় পত্রিকা পড়ার অভ্যাস ছিল, তখন দেখতাম যে এই আর্টিকেল পাবলিশ হইতো, কিন্তু নিচের দিকে একটা সূত্র লেখা থাকতো, যে সূত্র বা এই বই থেকে নিছে বা এই জার্নাল থেকে নিছে। অথবা ম্যাক্সিমাম টাইম রিপোর্টার নিজে থেকে না লিখে কোনো সোর্স থেকে নিছে। তো হয়তো অনেকগুলা সোর্স থেকে মানুষ নেয়, এই যে ইনফোগ্রাফিক্সটা মেক করলো অনেকগুলা সোর্স থেকে নিছে। তো এভাবেই আপনার যদি অনলাইন পোর্টালে যে জিনিসটা হয়, তখন আপনার ধরেন একটা ক্রিপ্টোকারেন্সি ধরেন একটা বিগিনার গাইড আছে, হ্যাঁ ইজ ক্রিপ্টোকারেন্সি ইজ সেফ,
এরকম লিখে একটা নিউজ পাবলিশ করলো, ধরেন আল জাজিরা, বিবিসি বা ফরবেস বা যে কোনো অনেক গুগল নিউজে অনেকগুলো আর্টিকেল পাবলিশ হয়। তো বিষয় হচ্ছে যে বড় বড় প্রেস রিলিজ কোম্পানি যেগুলো আছে তারা ভালো রিসোর্স খুঁজে যে যেখান থেকে ওরা স্টাডি করে এই জিনিসটা লিখতে পারবে। তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে যিনি লিখবে অবশ্যই উনি ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট না। উনি কি করবে, উনি গুগলে রিসার্চ করবে, কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করবে যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কি কি লেখা যায় এগুলো জানার চেষ্টা করবে। তো আপনার যদি ওই বিষয়টাতে একটা আর্টিকেল লেখা থাকে যে আপনি এই জিনিসটা এক্সপেরিয়েন্স করছেন বা এটা 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 এটা, তো আপনাকে একটা এজ এ সোর্স একটা ব্যাকলিংক আপনি ওই প্রেস রিলিজ থেকে পেতে পারেন। এমন হচ্ছে প্রেস রিলিজ বা সাইটগুলোতে ডোমেইন অথরিটি খুব ভালো হয়ে থাকে, কারণ কি ওদের ভিজিটর বেশি, কারণ নিউজ মানুষ বেশি পড়ে, ওদের সাইটের অনেক বেশি অডিয়েন্সেস থাকে, হ্যাঁ, এবং ওদের ডিএটা বেশি থাকে, এবং ওরা যেহেতু রেগুলার বেসিসে আপলোড করে এই যে নিউজগুলো পাবলিশ করে, এবং এই নিউজগুলো সোশ্যাল শেয়ার খুব বেশি হয়। আপনারা জানেন কি জানেন না যে নিউজগুলো কিন্তু রেডিটে খুব বেশি প্রচার হয়। তো আপনি ধরেন যেই নিউজটা শেয়ার হইলো অ্যাজ এ সোর্স, আপনার আর্টিকেলটা শেয়ার করলো বা আপনার কাছ থেকে কিছু আর্টিকেলের কিছু পার্ট উনি নিল কপি করে, এবং উনি কপি জাস্ট এটা কপি করে নিল, এটা সোর্স দিয়ে দেয় যে সোর্স ফ্রম হেয়ার বা দিস সোর্স ফ্রম টেকেন ফ্রম হেয়ার, এরকম একটা লিঙ্ক দিয়ে দেয়। তো ওই লিঙ্কটা যদি আবার রেডিটে পাবলিশ হয় বা বিভিন্ন টুইটারে জাস্ট নিউজ কিন্তু শেয়ার হয়, টুইটার এবং রেডিটে খুব বেশি শেয়ার হয়। তো এক্ষেত্রে শেয়ার হলে কিন্তু আপনি আলটিমেটলি কিছু অডিয়েন্স পাবেন, টার্গেট অডিয়েন্স পাবেন, আর অডিয়েন্স না পাইলেও আপনি একটা ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য গুগলের একটু র্যাঙ্কিং এ আসতে পারবেন। তো এই জিনিসগুলো কিভাবে করে, তো এই জিনিসগুলো আনলেস আপনি করতে পারবেন না ইফ ইউর আর্টিকেল ইজ ইনফরমেটিভ আর্টিকেল। ইনফরমেটিভ আর্টিকেলের জন্য এটা করতে পারবেন, বা এই ধরনের ব্যাকলিঙ্ক আপনি ইনফরমেটিভ আর্টিকেলের জন্য পাবেন। ধরেন যে আপনি গলফ খেলতে গিয়ে আপনার পা ভেঙে গেছে, তো আপনি কি করবেন ওই সময়, তো ওইটা নিয়ে আপনি একটা আর্টিকেল লিখলেন। তো আর্টিকেল লিখলে ওইটার আর্টিকেলের কপিরাইট ইস্যুটা আপনার আর্টিকেল যদি কেউ পাবলিশ করে বা কেউ কিছু করে আপনাকে ক্রেডিট দিতে হবে মাস্ট। তো এইভাবে যদি একটা জার্নাল এই বিষয়টাতে নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করতে চায়, যদি আপনার ওয়েবসাইটটা উনি পেয়ে যায়, হ্যাঁ, বা আপনাকে যদি পেয়ে যায় বা আপনার আর্টিকেলটা পেয়ে যায়, উনি যদি আর্টিকেল দিয়ে কিছু কপি করেও নেয়, তাহলে আপনাকে ওই ক্রেডিট স্বরূপ আপনাকে একটা ব্যাকলিঙ্ক দিবে। উনি তো জাস্ট সোর্স শেয়ার করবে, কিন্তু আপনি কিন্তু আলটিমেট একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি একটা ওয়েবসাইটের শেয়ার করি। এটা হচ্ছে যে হারো, হ্যাঁ, হারো হেল্প এ রিপোর্টার, হেল্প এ রিপোর্টার .com একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি জার্নালিস্ট এবং সোর্স এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে রাখে। তো এখানে এই ব্যাকলিংকটা আপনার নিজস্ব যদি ওয়েবসাইট থেকে দেখে, বা আপনি যদি একটা ক্লায়েন্টের লং টার্মের জন্য কাজ করে দেখেন, তাহলে এটা করতে পারেন। আদারওয়াইজ আসলে আপনি আজকে এজ এ সোর্স আপনি সাবমিট করে রাখলেন আপনার আর্টিকেল বা আপনার ওয়েবসাইট, কিন্তু কখন আপনার জার্নালিস্ট এসে দেখবে, কখন ভালো লাগবে, কখন লিঙ্ক শেয়ার করবে, এটা আপনি কিন্তু জানেন না। আচ্ছা, হারো মানে হেল্প এ রিপোর্টার অনলাইন, হ্যাঁ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে হারো। আচ্ছা, আই এম এ সোর্সলি দিয়ে আপনি এটা সাইন আপ করবেন যে আপনি একটা সোর্স, হ্যাঁ, কারণ এখানে জাস্ট আর এখানে কিছু লিংক দিয়ে দেওয়া হয়েছে যে ডু নট স্প্যাম রিপোর্টার্স উইথ অফ টপিক পিচেস ইন রেসপন্স দেয়ার কোয়েরিজ। হ্যাঁ, আপনাকে ওরা এখানে জার্নালিস্টরাও আছে, হ্যাঁ, কেউ আছে যে এখানে সোর্স হিসাবে কাজ করে, কেউ আছে রিপোর্টার হিসাবে কাজ করে। through anonymous self-reporter.net email address provided to the beginner. Do not spam reporter with off-topic. Do not pitch product in your source request. Reply unless your source request specific asks for product. আচ্ছা, হ্যাঁ, এখানে কিছু রুলস আছে, আপনি রুলসগুলো একটু দেখেন। বিন এক্সেলেন্ট টু ইচ আদার, উই অ্যাপ্রিসিয়েট ইউর কোঅপারেশন। আপনি যখন এভাবে সাইন আপ করবেন, হ্যাঁ, এই যে লিঙ্কগুলো দেখে সাইন আপ আপনি যদি করেন, সাইন আপের প্রসেসটা খুবই ইজি।
বেসিক সাবস্ক্রিপশন প্যাকেজ, আই ডোন্ট নো। আচ্ছা সাবস্ক্রিপশন দেখি, সাবস্ক্রিপশন কি অ্যাড করে ফেলছে? ও এগুলা আছে বড় সাইটের জন্য, ঠিক আছে। কিওয়ার্ড অ্যালার্ট, অনেক কিওয়ার্ড দিয়ে আপনি একটা কিওয়ার্ড সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারবে, যেখানে কিওয়ার্ড রিসার্চ করলে, সার্চ করলে গল্ফ লিগে সার্চ করলে আপনার আর্টিকেলগুলো আসবে, আপনার সোর্সগুলো আসবে, এরকম আপনি একটা কিওয়ার্ড রাখতে পারবেন, বা 3 কিওয়ার্ড, বা এখানে প্রিমিয়ামে 149। স্ট্যান্ডার্ডের জন্য এই প্রাইসিংটা জাস্ট ইন্টারন্যাশনাল যদি হিসাব করি তাহলে অনেক কম। কারণ একটা জার্নালিস্ট যদি আপনার আর্টিকেলটা পাবলিশ করে, ওইটার ব্যাকলিংকের চান্সটা অনেক বেশি, ব্যাকলিংকের পাওয়ারের চান্সটা অনেক বেশি। আচ্ছা আপনি জাস্ট এইটা বেসিক প্যাকেজ থেকেও সাইন আপ করতে পারবেন। আচ্ছা, তো আপনি যখন রিসোর্স হিসাবে জাস্ট জয়েন করবেন, তো এখন আসলে আপনার যে ওয়েবসাইটটা পরেই কিন্তু জার্নালিস্টটা আপনার আর্টিকেলটা নিয়ে নিবে না। উনি কি করবে, উনি জাস্ট আপনার সাথে কোঅপারেশন করবে, আপনাকে একটা মেইল করবে বা আপনার সাথে উনি কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে আপনি জাস্ট ওনার যদি আরো কিছু ইনফরমেশন প্রয়োজন হয়, আপনি ওই ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। তো আদারওয়াইজ আপনি কিভাবে করতে পারেন, যে এই যে নিউজ রিপোর্ট, আচ্ছা গল্ফ পোর্টাল, হ্যাঁ গল্ফ পোর্টাল বা পোর্টাল, হ্যাঁ বিভিন্ন পোর্টালের লিংক আপনি পাবেন। টপ পোর্টালস, হ্যাঁ টপ পোর্টালস ইন ইউএসএ সামথিং। এটা হচ্ছে নিজের সাইটের জন্য, বা এটা হচ্ছে যে যে খুব বেশি আচ্ছা ইউরো পেজেস বা সামথিং, মোস্ট ভিজিটেড ওয়েবসাইট বাই সার্চ ট্রাফিক, আচ্ছা এটা না। টপ প্রেস, রিলিজ বানানটা হয় নাই। প্রেস রিলিজ অনেকগুলা প্রেসের ইয়ে আছে, ওদেরকে আপনি কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে ওদের কাছে একটা মেইল করতে পারেন, যে দেখো আমি একটা আর্টিকেল পাবলিশ করছি, এটা নিয়ে তুমি যদি কোনো নিউজ করো ফার্দার গল্ফ নিয়ে, তাহলে তুমি আমার এটা এজ এ সোর্স তুমি অ্যাড করতে পারো। এরকম করে আপনি জাস্ট ওদেরকে মেইল করতে পারেন। তো এগুলো হচ্ছে যে জাস্ট চান্সেস আছে যে এখানে হয়তো কারো হয়তো ভালো লাগে যেতে পারে, হ্যাঁ এটা হচ্ছে মার্কেটিং, আপনি জাস্ট কিছু মানুষের কাছে রিচ করতেছেন। হ্যাঁ, তো এইটা আবার ব্যাকলিংটা পাইলে যেহেতু অনেকটা স্ট্রং হয়ে যায়, তো আপনি যদি এখানে কনভার্সন রেটটা হচ্ছে যে এভারেজ 5%, 100 জনকে মেইল করলে 5 জন আপনাকে ব্যাকলিং দিয়ে দিতে পারে। তো আপনার যদি টাইম যদি তাকে নিজের ওয়েবসাইটের জন্য নিজে বিল্ডিং করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম প্রেস রিলিজের হেল্পটা নিতে পারেন, বা প্রেস রিলিজের ব্যাকলিংটা নিতে পারেন। তো এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে প্রেস রিলিজের ব্যাকলিংটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো কিছু আছে, আর আছে সাবমিশন প্লাস আরো কিছু আছে, যেগুলো নিয়ে হয়তো আগামী ক্লাসে কথা বলবো। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি ভাই বলেন। ডু ফলো আর নো ফলো লিঙ্ক, ডু ফলো হচ্ছে যে গুগল ওইটাকে কাউন্ট করে, হ্যাঁ গুগল ওইটাকে কাউন্ট করে, ওইটা হচ্ছে ডু ফলো। গুগল যেটাকে কাউন্ট করে না, ওইটা নো ফলো। গুগলের কিছু স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে যেগুলাতে ওরা এটাকে ডু ফলো লিঙ্ক হিসাবে কাউন্ট করে। এই ওয়েবসাইট থেকে নিলে আপনি ডু ফলো লিঙ্ক, আবার আপনি চাইলে আবার নো ফলো লিঙ্কও রাখতে পারবেন নিজে থেকে ইচ্ছা করে। হ্যাঁ,
তো কখনোই কোনো মার্কেটার চায় না যে ওর লিঙ্কটা নো ফলো হয়ে থাকুক, ডু ফলো হয়ে থাকুক, এটাই চায়। তো আপনি যদি ফেসবুকে একটা লিঙ্ক শেয়ার করেন, এটা সোশ্যাল বুক মার্কিং যেহেতু, তারপরে কিছু সাইটস আছে যেগুলাতে আপনি যে ব্লক কমেন্টিং, হ্যাঁ এটা এখন আগে ডু ফলো লিঙ্ক ছিল, এখন নো ফলো, কারণ ব্লক কমেন্টিংটা ওইভাবে কাউন্ট করে না। আপনি হয়তো ট্রাফিক পেতে পারেন বা অন্য কিছু হতে পারে, বাট ওইটা নো ফলো লিঙ্ক হিসেবে কাউন্ট হয়। বাট নো ফলো লিঙ্ক যে একদম র্যাঙ্কিং কাজে আসে না ওইরকম না, ওইটাও কিন্তু ব্যাক লিঙ্ক, বাট ওইটা নো ফলো, একটু ডিমান্ডটা কম। মানে অন্যকে ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা আইডি থেকে পুরো মার্কেটটা শেষের দিকে মার্কেটটা মধ্যে এনালিস্ট থাকছে ওইটা এসে আমার ডু ফলো দিছে। আর যদি কোনো ব্লগে গিয়ে আমি আমার আমার লিঙ্কটা কমেন্টে দিয়ে দিই তাহলে এটা নো ফলো দিবে। হ্যাঁ, আমি এখন একটা জিনিস বলি, যদি কোনো ওয়েবসাইটের অথর নিজে থেকে যে কোনো লিঙ্ক দেয় ওইটা ডু ফলো লিঙ্ক হয়। আর আপনি যদি ওই ওয়েবসাইটে গিয়ে কোনো লিঙ্ক প্লেস করে আসেন তাহলে ওইটা ম্যাক্সিমাম টাইম নো ফলো লিঙ্ক হয়। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম টাইম মানে নট অল দ্য টাইম। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর আপনারা জাস্ট মেকিং ওয়েবসাইট বা এই যে কিওয়ার্ড রিসার্চ আর প্রসপেক্ট কালেক্টিং নিজে থেকে একটু করবেন, বা এভাবে কিওয়ার্ড লিখে লিখে জাস্ট এটা মেক করার চেষ্টা করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়। আর এখানে কিন্তু আপনার ব্যাকলিংকেরও একটা চান্সেস আছে, এবং লিড জেনারেশন ওয়েবসাইটের জন্য নিজের জন্য ধরেন একটা ফাইল রেডি করেন, দেখি আচ্ছা ঠিক আছে আমি একটা ইন্ডাস্ট্রি ফাইন্ড করতে পারি কিনা, ফাইন্ড এন ইন্ডাস্ট্রি অ্যান্ড সিটি কম্বো। হ্যাঁ, এদের লিখে সার্চ করলেন, সার্চ করে কোনো সিটির জন্য যদি একটা ওয়েবসাইট একটা ইন্ডাস্ট্রি পেয়ে যান যে এই ইন্ডাস্ট্রি এই সিটির জন্য খুবই ভালো কাজ করবে এবং ভেরিফাইং দি মার্কেট এনাফ প্রাইসেস আছে, তো আপনার কিন্তু আলটিমেটলি একটা বিজনেস প্ল্যানে পরিণত হয়ে যাবে এই যে লিড জেনারেশন ওয়েবসাইটটা। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অনেক ধরনের বিষয়গুলো আপনি জানতে পারবেন, যে পিওয়ার মানে পিলার কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড, সিঙ্গেল প্রোডাক্ট কিওয়ার্ড, এগুলো অ্যামাজনে যাবেন একটু রিসার্চ করবেন, হ্যাঁ, বা নিজের একটা এই যে এইগুলাও একটু রিসার্চ করবেন। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন। আর আর মৌলভীবাজার 5 and 6 ব্যাচের জন্য একটা হয়তো নোটিশ আসতে পারে আগামী সপ্তাহে। হ্যাঁ, আপনাদের ক্লাস মেবি সপ্তাহে 3 দিন হতে পারে, যদি নতুন ব্যাচটা দিয়ে দেয়া হয়, কারণ আপনাদের অনেকগুলা ক্লাস হয়ে গেছে, প্লাস যতগুলা ক্লাসই আগামীতে হবে হয়তো সপ্তাহে 3 দিন ক্লাসের অ্যানাউন্সমেন্ট আসতে পারে। যদিও অলরেডি সুনামগঞ্জ বেচে অলরেডি 3 দিন ক্লাস হচ্ছে ওদের, 50টা ক্লাস হওয়ার পরে। হ্যাঁ, ওদের 3 দিন সপ্তাহে 3 দিন ক্লাস হয়, আপনাদের পুরাতন ব্যাচ ম্যাক্সিমামেরই হয়তো এখন সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ 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 হ্যাঁ। ক্লাসটা কি রাখবেন আবার জায়গা? এটা নিয়ে আমি অথরিটির সাথে কথা বলতে পারি, একটা প্রস্তাবনা দিতে পারি, যদিও আমি জাস্ট আজকের জন্য ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আজকের ক্লাসটা নেওয়া যায় কিনা, আজকে কিছু কাজ ছিল আমার ব্যাংকে। তো উনি বলছিলেন যে না আপনারা নিতে পারবেন আজকের ক্লাসটা। তো আমি হয়তো কথা বলবো যে স্টুডেন্ট আজকে ক্লাস নিয়েছিলাম, স্টুডেন্ট ডিমান্ড যে রাতে ক্লাস নেওয়া যায় কিনা, তো যদি ওরা অ্যাপ্রুভ করে আর কি। কারণ আমার মনে হয় না অ্যাপ্রুভ করবে আর কি, কারণ হচ্ছে যে যেহেতু লাইভ ভিজিটিং করেন ওনারা, দেখা যাক কি হয়। আচ্ছা, রাতে ক্লাস নেওয়ার বিষয়ে কি যে আপনারা অনেকেই কি একমত এই বিষয়টাতে, মৌলভীবাজার যারা আছেন? আমার তো ভাই প্রতিষ্ঠান খুব ভালো ভালো, সমস্যা নেই। ও, বুঝতে পারছি, আপনার জন্য তো। খুবই ভালো ভালো, হ্যাঁ, খুবই ভালো। রাত আমাদের তন্ময় ভাইয়েরও আমার ক্লাসের প্রায় কাইজুল ভাইয়ের কাছে আমার ক্লাস করা হয়। তন্ময় ভাই কিসের ক্লাস করান? ওর সমস্যা নেই, উনি গ্রাফিক্সের গ্রুপে আছে। ভাই আমারে আপনার স্টুডেন্ট হিসাবে নিয়ে নিন ফ্রিতে, স্কলারশিপ। হ্যাঁ, পাঠাইতে পারেন, সমস্যা নেই। আচ্ছা তন্ময় কিন্তু শেখায় না আমারে, সে বলে আমি কিছুই জানি না, কিছুই করি নাই, তুমি সব কিছু করো। আচ্ছা, ডিজাইনিং এর উপরে 2টা ক্লাস দিয়ে দিব না, জাস্ট ক্যানভা দিয়ে কিভাবে ভালোভাবে ডিজাইন করা যায় ওইটা নিয়ে একটা ক্লাস নিয়েন আমাদের। ক্যানভা, ক্যানভা আসলে আমি খুব একটা জানি না।
না ওই না না ওই যে ক্যানভা দিয়ে জাস্ট ওই ডিজাইনের আইডিয়া গুলা একটা প্রিন্সিপাল থিওরি আছে না যে এটা বড় হতে করতে হয় এটা ছোট করতে হয় বা এরকম আর কি কিছু ডিজাইন দেখলেন ডিজাইনের রিভিউ গুলো দেওয়ার চেষ্টা করলেন আর কি যে এই টাইপের ডিজাইন ভালো না এই টাইপের ডিজাইনটা ভালো এরকম আর কি ক্যানভা কিন্তু আহামরি কিছু না এখানে টেমপ্লেট রেডি আছে জাস্ট এডিট করা দ্যাটস ইট আর অপি ভাই তো আছেন হোয়াট হোয়াট হ্যাঁ একটা 80% বেশি বলে বলছেন 60% বলেন হ্যাঁ কারণ গ্রাফিক্সটা অনেক বড় একটা সেক্টর পেড থাকলেও আলটিমেটলি আপনি ওইভাবে ওই লেভেলের কাস্টমাইজেশন গুলো করতে পারবেন না ফটোশপে যে যে মানে পিক্সেল পারফেক্ট যেটাকে বলা হয় যে আপনি একদম জুম করে করে কাজ করতে পারবেন ওই জিনিসগুলো আসলে করা যায় না তো বাট কাজের কাজ হয়ে যায় যে আপনি যে জন্য করতেছেন ওইটা হয়ে যায় আপনি তো ডিজাইনিং কম্পিটিশনে যাচ্ছেন না আপনি জাস্ট একটা ডিজাইন হইলেই হচ্ছে আপনার মোটামুটি টাইপের একটা ডিজাইন সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হয় আর কি হ্যাঁ হ্যাঁ ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে তো করা যায় না না ওইটা তো রিমুভ ডট বিজি আচ্ছা ঠিক আছে ওইটা আমি দেখি নাই বাট আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা রিমুভ ডট বিজি নামে একটা ওয়েবসাইট আছে ওইটাতে রিমুভ করা যায় এগুলাই আর কি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে হয়তো আগামী ক্লাসে আল্লাহ হাফিজ